অষ্টাদশ খণ্ডের দ্বিতীয় পর্ব। রাত্রে বসিয়া যোগরূপান্না ও তাহার দাদার মুখে তাহাদের সম্বন্ধে অনেক কথাবার্তা শুনিলাম। মহাজনের দেনা এখনও শোধ হয় নাই। 2টি মহিষ ধার করিয়া কিনিতে হইয়াছে, না কিনিলে চলে না। গয়ার এক মারোয়ারি মহাজন আগে আসিয়া ঘি কিনিয়া লইয়া যাইত, আজ 3-4 মাস সে আর আসে না। প্রায় 1/2 মণ ঘি ঘরে মজুদ, খরিদ্দার নাই। ভানুমতি আসিয়া দাওয়ার একধারে বসিল। যুগলপ্রসাদ অত্যন্ত চাখোর, সে চা চিনি সঙ্গে আনিয়াছে আমি জানি, কিন্তু লাজুকতা বশত গরম জলের কথা বলিতে পারিতেছে না তাহাও জানি। বলিলাম, চায়ের জল একটু গরম করার সুবিধে হবে কি ভানুমতি? রাজকুমারী ভানুমতি চা কখনো করে নাই, চা খাইবার রেওয়াজই নাই এখানে। তাহাকে জলের পরিমাণ বুঝাইয়া দিতে সে মাটির হাঁড়িতে জল গরম করিয়া আনিল। তাহার ছোট বোন কয়েকটি পাথর বাটি আনিল। ভানুমতিকে চা খাইবার অনুরোধ করিলাম, সে খাইতে চাহিল না। যোগরূপান্না পাথরের ছোট খোড়ার 1 খোড়া চা শেষ করিয়া আরও খানিকটা চাহিয়া লইল। চা খাইয়া আর সকলে উঠিয়া গেল, ভানুমতি গেল না। আমায় বলিল, কদিন এখন আছেন বাবুজি? এবার বড় দেরি করে এসেছেন, কাল তো যেতেই দেব না। চলুন আপনাকে কাল ঝাঁটি ঝর্ণা বেরিয়ে নিয়ে আসি। ঝাঁটি ঝর্ণায় আরও ভয়ানক জঙ্গল, ওদিকে বড্ড বুনো হাতি, অনেক বন ময়ূরও আছে, দেখতে পাবেন। চমৎকার জায়গা, পৃথিবীর মধ্যে এমন আর নেই। ভানুমতির পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছা হইল। বলিলাম, ভানুমতি, কখনো কোনো শহর দেখেছ? সে বলিল, না বাবুজি। আমি বলিলাম, 2-1টা শহরের নাম বলো তো। সে বলিল, গয়া, মুঙ্গের, পাটনা। আমি বলিলাম, কলকাতার নাম শোনোনি? সে বলিল, হ্যাঁ বাবুজি। আমি জিজ্ঞাসা করিলাম, কোন দিকে জানো? সে বলিল, কি জানি বাবুজি। আমি বলিলাম, আমরা যে দেশে বাস করি তার নাম জানো? সে বলিল, আমরা গয়া জেলায় বাস করি। আমি বলিলাম, ভারতবর্ষের নাম শুনেছ? ভানুমতি মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই, কখনো কোথায় যায় নাই চকমকিটোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে? একটু পরে বলিল, আমার জ্যাঠামশাই একটা মহিষ এনেছিলেন, সেটা এবেলা 3 সের ওবেলা 3 সের দুধ দিত। তখন আমাদের এর চেয়ে ভালো অবস্থা ছিল বাবুজি। তখন যদি আপনি আসতেন, আপনাকে রোজ খোয়া খাওয়াতাম। জ্যাঠামশাই নিজের হাতে খোয়া তৈরি করতেন, কি মিষ্টি খোয়া! এখন তেমন দুধই হয় না তার খোয়া। তখন আমাদের খাতিরও ছিল খুব। পরে হাতখানি একবার তুলিয়া চারিদিকে ঘুরাইয়া গর্বের সহিত বলিল, জানেন বাবুজি, এই সমস্ত দেশ আমাদের রাজ্য ছিল, সারা পৃথিবীটা। বনে যে গোঁড় দেখেন, সাঁওতাল দেখেন, ওরা আমাদের জাত নয়, আমরা রাজগোঁড়। আমাদের প্রজা ওরা, আমাদের রাজা বলে মানে। উহার কথায় দুঃখও হইল, হাসিও পাইল। মহাজনে দেনার দায় 2 বেলা যাহাদের মহিষ ধরিয়া লইয়া যায়, সেও রাজবংশের গর্ব করিতে ছাড়ে না। বলিলাম, আমি জানি ভানুমতি তোমাদের কত বড় বংশ। ভানুমতি বলিল, তারপর শুনুন বাবুজি, আমাদের সেই মহিষটা বাঘে নিয়ে গেল, জ্যাঠামশাই যে মহিষটা এনেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি করে? সে বলিল, জ্যাঠামশাই ওই পাহাড়ের নিচে চড়াতে নিয়ে গিয়ে একটা গাছতলায় বসেছিলেন, সেখানে বাঘে ধরল। বলিলাম, তুমি বাঘ দেখেছ কখনো? ভানুমতি কালো জোড়া ভুরু দুটি আশ্চর্য হইবার ভঙ্গিতে উপরের দিকে তুলিয়া বলিল, বাঘ দেখিনি বাবুজি, শীতকালে আসবেন চকমকিটোলায়, বাড়ির উঠোন থেকে গরু বাছুর ধরে নিয়ে যায় বাঘে। বলিয়াই সে ডাকিল, নিছুনি, নিছুনি শোন। ছোট বোন আসিলে বলিল, নিছুনি, বাবুজিকে শুনিয়ে দে তো, 8 বছর শীতকালে বাঘ রোজ রাতে আমাদের উঠোনে এসে কি করে বেড়াতো। যোগরু একদিন ফাঁদ পেতেছিল, ধরা পড়ল না। পরে হঠাৎ বলিল, ভালো কথা বাবুজি, একখানা চিঠি পড়ে দেবেন। কোথা থেকে একখানা চিঠি এসেছিল, কে পড়বে, এমনি তোলা রয়েছে। যা নিছুনি, চিঠিখানা নিয়ে আয়, আর যোগরু কাকাকেও ডেকে নিয়ে আয়। নিছুনি চিঠি পাইল না। তখন ভানুমতি নিজে গিয়া অনেক খুঁজিয়া সেখানে বাহির করিয়া আমার হাতে আনিয়া দিল। বলিলাম, কবে এসেছে এখানা? ভানুমতি বলিল, মাস 6-7 হবে বাবুজি, তুলে রেখে দিয়েছি, আপনি এলে পড়াবো।
আমরা তো কেউ পড়তে পারি নে। ও নিচনি, জগরু কাকাকে ডেকে নিয়ে আয়, চিঠি পড়া হবে, সবাইকে ডাক দে। 6-7 মাস পূর্বের পুরনো অপঠিত পত্রখানা আমি যুগলপ্রসাদের উনুনের আলোয় পড়িতে বসিলাম। আমার চারিধারে বাড়ি শুদ্ধ লোক ঘিরিয়া বসিল চিঠি শুনিবার জন্য। চিঠিখানা কায়েথি হিন্দিতে লেখা, রাজা দবরু পান্নার নামে চিঠি। পাটনার জনৈক মহাজন রাজা দবরুকে জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছে এখানে বিড়ি পাতার জঙ্গল আছে কিনা, থাকিলে কি দরে ইজারা বিলি হয়। এ পত্রের সঙ্গে ইহাদের কোনো সম্পর্ক নাই, ইহাদের অধীনে কোনো বিড়ি পাতার জঙ্গল নাই। রাজা দবরু নামেই রাজা ছিলেন। চকমকিটোলার নিজ বসতবাটির বাহিরে তার যে কোথাও 1 ছটাক জমিও নাই, এ কথা পাটনার উক্ত পত্রলেখক মহাজন জানিলে ডাক মাসুল খরচ করিয়া বৃথা পত্র দিত না নিশ্চয়ই। একটু দূরে দাওয়ার ওপাশে যুগলপ্রসাদ রান্না করিতেছে। তাহার কাঠের উনুনের আলোয় দাওয়ার খানিকটা আলো হইয়াছে। এদিকে দাওয়ার অর্ধেকটায় জ্যোৎস্না পড়িয়াছে, যদিও কৃষ্ণপক্ষের আজ মোটে তৃতীয়া। ধনঝরি পাহাড়ের আড়াল কাটাইয়া এই কিছুক্ষণ মাত্র চাঁদ ফাঁকা আকাশে দৃশ্যমান হইয়াছে। সামনে কিছু দূরে অর্ধচন্দ্রাকৃতি পাহাড় শ্রেণী। চকমকিটোলার বস্তির ছেলেপুলেদের কথা ও কলরব শোনা যাইতেছে। কি সুন্দর ও অপূর্ব মনে হইতেছিল এই বন্য গ্রামে যাপিত এই রাত্রিটি। ভানুমতির তুচ্ছ সাধারণ গল্প কি আনন্দই দিতেছিল। সেদিন বলভদ্রের মুখে শোনা সেই উন্নতি করিবার কথা মনে পড়িল। মানুষে কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খইয়া খইয়া ভোঁতা, এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাহাদের নিকট একঘেয়ে একরঙা অর্থহীন। মন শান বাঁধানো রস ঢুকিতে পায় না। এখানেই যদি থাকিতে পারিতাম, ভানুমতিকে বিবাহ করিতাম। এই মাটির ঘরের জ্যোৎস্না ওঠা দাওয়ায় সরলা বন্যবালা রাঁধিতে রাঁধিতে এমনি করিয়া ছেলে মানুষই গল্প করিত। আমি বসিয়া বসিয়া শুনিতাম, আর শুনিতাম বেশি রাত্রে ওই বনে হুড়ালের ডাক, বনমোরগের ডাক, বন্য হস্তির বৃংহিত, হায়নার হাসি। ভানুমতি কালো বটে, কিন্তু এমন নিটোল স্বাস্থ্যবতী মেয়ে বাংলাদেশে পাওয়া যায় না। আর ওর ওই সতেজ সরল মন, দয়া আছে, মায়া আছে, স্নেহ আছে, তার কত প্রমাণ পাইয়াছি। ভাবিতেও বেশ লাগে, কি সুন্দর স্বপ্ন। কি হইবে উন্নতি করিয়া? বলভদ্র সেঙ্গাত গিয়া উন্নতি করুক, রাসবিহারী সিং উন্নতি করুক। যুগলপ্রসাদ জিজ্ঞাসা করিল, রান্না হইয়াছে, চৌকা লাগাইবে কিনা? ভানুমতিদের বাড়িতে আতিথ্যের কোনো ত্রুটি হয় না। এদেশে আনাজ মেলে না, তবুও কোথা হইতে জগরু বেগুন ও আলু আনিয়াছে। মাসকলাইয়ের ডাল, পাখির মাংস, বাড়িতে তৈরি অতি উৎকৃষ্ট টাটকা ভয়সা ঘি, দুধ। যুগলপ্রসাদের হাতের রান্নাও চমৎকার। ভানুমতি, জগরু, জগরুর দাদা, নিছুনি সবাই আজ আমাদের এখানে খাইবে। আমি খাইতে বলিয়াছি, কারণ এমন রান্না উহারা কখনো খাইতে পায় না। বলিলাম একটু দূরে উহারাও একসঙ্গে সবাই বসুক, যুগলপ্রসাদের দেওয়ারও সুবিধা হইবে, একত্র খাওয়া যাক। ওরা রাজি হইল না। আমাদের আগে না খাওয়া হইলে উহারা খাইবে না। পরদিন আসিবার সময় ভানুমতি এক কাণ্ড করিল। হঠাৎ আমার হাত ধরিয়া বলিল, আজ যেতে দেব না বাবুজি। আমি অবাক হইয়া উহার মুখের দিকে চাহিয়া রইলাম। কষ্ট হইল। উহার অনুরোধ সকালে রওনা হইতে পারিলাম না। দুপুরের আহারাদির পরে বিদায় লইলাম। আবার দুধারে ছায়া নিবিড় বনপথ। পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতি যেন দাঁড়াইয়া আছে। বালিকা নয়, যুবতী ভানুমতি। তাহাকে আমি কখনো দেখি নাই। তার সাগ্রহ দৃষ্টি, তার প্রণয়ীর আগমন, পথের দিকে নিবদ্ধ। হয়তো সে পাহাড়ের ওপারের বনে শিকারে গিয়েছে। আসিবার দেরি নাই। তরুণীকে মনে মনে আশীর্বাদ করিলাম। ধনঝরি পাহাড়ের জোনাকি জলা, নিস্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন
ও অপূর্ব দূরছন্দা সন্ধ্যার আড়ালে বনবালার গোপন অভিসার সার্থক হোক। মহালে ফিরিয়া সপ্তাহখানেকের মধ্যেই সকলের নিকট বিদায় লইয়া লবটুলিয়া ত্যাগ করিলাম। আসিবার সময় রাজু পাঁড়ে, গণরি, যুগলপ্রসাদ, আশরফি টিন্ডেল প্রভৃতি পালকির চারিধারে ঘিরিয়া পালকির সঙ্গে সঙ্গে লবটুলিয়ার সীমানার নতুন বস্তি মহারাজ টোলা পর্যন্ত আসিল। মুটুকনাথ সংস্কৃতে স্বস্তি বাচন উচ্চারণ করিয়া আমায় আশীর্বাদ করিল। রাজু বলিল, হুজুর, আপনি চলে গেলে লবটুলিয়া উদাস হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলি, এদেশে উদাস শব্দের ব্যবহার এবং উহার অর্থের ব্যাপকতা অত্যন্ত বেশি। মকাই ভাজা খাইতে খারাপ লাগিলে বলে, ভাজা উদাস লাগছে। আমার সম্পর্কে কি অর্থে উহা ব্যবহৃত হইল ঠিক বলিতে পারিব না। আমার বিদায় লইয়া আসিবার সময় একটি মেয়ে কাঁদিয়াছিল। আজ সকাল হইতে আসিয়া সে কাছারির উঠানে দাঁড়াইয়াছিল। আমার পালকি যখন তোলা হইল তখন চাহিয়া দেখি সে হাপুস নয়নে কাঁদিতেছে। মেয়েটি কুন্তা। নিরাশ্রয়া কুন্তাকে জমি দিয়া বসবাস করাইয়াছি। আমার ম্যানেজারি জীবনের ইহা একটি সৎ কাজ। পারিলাম না কিছু করিতে সে বালিকা মঞ্চির। অভাগিনীকে কে কোথায় যে ভুলাইয়া লইয়া গেল। আজ সে যদি থাকিত তাহার নিজের নামে জমি দিতাম বিনা সেলামিতে। নাড়া বৈহারের সীমানায় নকছেদির ঘর দেখিয়াই আরও কথা মনে পড়িল। সুরতিয়া ঘরের বাহিরে কি করিতেছিল। আমার পালকি দেখিয়াই বলিয়া উঠিল, বাবুজি, বাবুজি, একটু রাখুন। পরে সে ছুটিয়া আসিয়া পালকির কাছে দাঁড়াইল। ছনিয়াও আসিল পিছু পিছু। সে জিজ্ঞাসা করিল, বাবুজি, কোথায় যাচ্ছেন? আমি বলিলাম, ভাগলপুরে। তোর বাবা কোথায়? সে বলিল, ঝল্লুটোলায় গমের বীজ আনতে গিয়েছে। কবে আসবেন? আমি বলিলাম, আর আসব না। সে বলিল, ইস, মিথ্যে কথা। নাড়া বৈহারের সীমানা পার হইয়া পালকি হইতে মুখ বাড়াইয়া একবার পিছন ফিরিয়া চাহিয়া দেখিলাম। বহু বস্তি, চালে চালে বসত, লোকজনের কথাবার্তা, বালক বালিকার কলহাস্য, চিৎকার, গরু মহিষ, ফসলের গোলা। ঘন বন কাটিয়া আমি এই হাস্যদীপ্ত শস্যপূর্ণ জনপদ বসাইয়াছি ৬-৭ বৎসরের মধ্যে। সবাই কাল তাহাই বলিতেছিল, বাবুজি, আপনার কাজ দেখে আমরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হয়েছে, কথাটা আমিও ভাবিতে ভাবিতে চলিয়াছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হইয়াছে। দিগন্ত লীন মহালি খারুপের পাহাড় ও মোহনপুরা অরণ্যানীর উদ্দেশ্যে দূর হইতে নমস্কার করিলাম। হে অরণ্যানীর আদিম দেবতারা, ক্ষমা করিও আমায়। বিদায়। ইতি আরণ্যক উপন্যাসের ৮ খণ্ডের ২য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।